1966-এ আমাকে দল থেকে বার করে দেওয়া হয়েছিল, তাই না? এবং সেই সময় আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার নিজের দলের নাম ঘটা করে ঘোষণা করেছিলেন আদি ব্রাহ্ম সমাজ, তাই তো? আর আমার এই দল তখন হয়েছিল কি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। আজকে দল থেকে আরো অনেক লোক বেরিয়ে গেল, রইল পড়ে আমার নববিধান ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের এরপর আর কোনো ডিভিশন হয়নি বা ফ্র্যাকশন হয়নি। এত কিছুর পরেও কেশবচন্দ্র সেনকেই কিন্তু বলা হয় দ্য গ্রেটেস্ট লিডার অফ ব্রাহ্ম সমাজ মুভমেন্ট। লিখে রাখো তো, কেশবচন্দ্র সেন হ্যাজ বিন রিগার্ডেড, ঠিক আছে? এটা এর পছন্দ হয়নি হ্যাজ বিন রিগার্ডেড বলছি বলে, সে একেবারে পুরো সেই পিকেতে সরকারের ট্রান্সলেশনের মতো শোনাচ্ছে, ঠিক আছে? এটা বলা উচিত ছিল যে কি নাম যেন, কেশবচন্দ্র সেন ইজ নোন অ্যাজ গ্রেটেস্ট লিডার অফ ব্রাহ্ম সমাজ মুভমেন্ট, গ্রেটেস্ট লিডার অফ ব্রাহ্ম সমাজ মুভমেন্ট। লিখতে পেরেছো? গ্রেটেস্ট লিডার অফ ব্রাহ্ম সমাজ মুভমেন্ট। হ্যাঁ, নববিধান 1880। আদি ব্রাহ্ম সমাজ 1866। সব নোটে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। চক্ষু এবং কর্ণের বিবাদ ভঞ্জনের জন্য তুমি দেখে নিতে পারো। এই যে এখানে হিস্ট্রিটা যেটা আমি মুখে মুখে বলে গেছি, ছোট করে লিখে দিয়েছি। ইন্টারকাস্ট ম্যারেজ, উইডোরি ম্যারেজ সব লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ও দেখতে পাচ্ছ? তোমার ওই দিকটা দেখবেও না, দেখলে দেখে না, আমি নামিয়ে দিচ্ছি। বেশ, যেখানটা বলছিলাম, স্যার আপনি এই জায়গাটায় বেশ বলার সময় আপনার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠলো, তাই না? যে আপনি বললেন দ্য গ্রেটেস্ট লিডার অফ ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। কেন জানো? এর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লিডার তাকেই বলে লিডার, যে বলো না নেগেটিভটা নিয়ে গিয়েও তার এমন কিছু কাজ থাকবে যেটা পজিটিভ করে দেবে, তাকে পজিটিভ করবে। কেশবচন্দ্র সেন এই সময় বামাবোধিনী পত্রিকা বলে একটি পত্রিকাতে মহিলাদের কি অবস্থা, এখন অবস্থা কি, সেখান থেকে সে কি করে নিজেকে রেস্কিউ করবে, মানে তার বেটারমেন্ট কিভাবে তৈরি হবে সেটা নিয়ে লেখালেখি শুরু করেছিলেন। 1859-এ সংগত সভা এবং ওই 1859 সালে সংগত সভা ঠিক 11 বছর বাদে 1870-তে একটা দল তৈরি করেছিলেন, তার বোধহয় নাম ছিল ইন্ডিয়ান ন্যাশনাল অর্গানাইজেশন বা এরকম নামে একটা উনি দল তৈরি করেছিলেন, যেখান থেকে উনি কি বলবো সারা ভারতবর্ষ ঘুরে এই প্রেজুডিসগুলোকে দূর করতে চেয়েছিলেন, সোশ্যাল স্ট্রাকচার তৈরি করতে চেয়েছিলেন। এবার কেশবচন্দ্র সেনকে নিয়ে অনেক রকমের কন্ট্রাডিক্টরি তৈরি হয়েছে। কেউ কেউ বলছে যে কেশবচন্দ্র সেন সময়ের চেয়ে অনেক এগিয়ে থেকে কাজ করেছিলেন, কিন্তু তিনি আটকে গেছিলেন একটা জায়গাতেই, সেটা হচ্ছে তৎকালীন ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের একটা গণ্ডি, মানে তাকে আটকে রেখেছিল, যা কিছু পারমিশন ব্রিটিশ সরকারকেই বলতে হতো। এবং তার কিছু ধারণা ছিল, যে ধারণাগুলো থেকে উনি অনেক পরে বেরোতে পেরেছিলেন। যেমন তোমাকে আমি বলে দিই, যখন নারী শিক্ষা আরম্ভ হলো, নারী শিক্ষার সময় কেশবচন্দ্র সেন বলেছিল যে নারীদের এডুকেশনে যে সাবজেক্ট পড়ানো হবে সেটা থাকবে কেবলই মাত্র কি আর্টস, তাই তো? আর্টস পড়ানো হবে, ফিলোসফি, হিস্ট্রি, ঠিক আছে, এই সাবজেক্টগুলো পড়ানো হবে, ইংরেজি, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান এগুলো পড়ানো হবে। কিন্তু দ্বারকানাথ গাঙ্গুলি বা আনন্দমোহন বোসরা একটা আন্দোলন করছিলেন, ওরা বলছিল যে না, মেয়েরা সায়েন্স পড়বে। এবং এই মেয়েরা সায়েন্স পড়তে গিয়ে মেয়েদের আনা হয়, ব্যাংক কাটানো হয়, ঠিক আছে, ল্যাবরেটরিতে সব কিছু করে এবার স্যাংশনের জন্য বলা হয়। তাতে কেশবচন্দ্র সেন খুব অসন্তুষ্ট হন। কেশবচন্দ্র সেন বলেন যে ওরা খুব কোমল হৃদয়ের মানুষ, এগুলো দেখলে ওরা কি হবে, ওদের মধ্যে একটা কোনো বিক্রিয়া হবে,
এগুলো না করে ওদেরকে আর্টসে ফিরিয়ে নেওয়া হোক। কিন্তু দ্বারকানাথ গাঙ্গুলি এমন লড়াই করেছিলেন শেষ পর্যন্ত যে মেয়েরা সায়েন্স নিয়ে পড়তে পারে এবং সায়েন্স নিয়ে পড়ে তারা বিপুলভাবে কি বলবো, চাকরি বলবো না আমি, তারা ওই পুরুষদের সঙ্গে সঙ্গেই পাস করে। এই ব্যাপারে যেমন যে ভদ্রমহিলা সম্পর্কে এখন খুব দেখে লেখালেখি শুরু হয়েছে, লেডি অবলা বসু, আনন্দবাজারে বোধহয় লেখা হয়েছিল লেডি অবলা বসুকে নিয়ে। যে ভদ্রমহিলা ডাক্তার হলেন বোধহয় 2 বছর না 1 বছর বাদে কাদম্বিনী গাঙ্গুলির পরে, কিন্তু ওই ভদ্রমহিলা সে ডাক্তারি পেশার কোনো কাজকর্মই করতে পারলেন না। তিনি অ্যাসিস্ট করে গেলেন কাকে? জগদীশচন্দ্র বসুকে, ওনারই সহধর্মিণী ছিলেন। আর এই অবলা বসুর যদ্দূর আমি জানি বাবা ছিলেন দুর্গামোহন সেন, বিশিষ্ট বাঙালি ব্যারিস্টার দুর্গামোহন সেন, ঠিক আছে। এবং ওরা কি বলবো ওই কাজটা করে একটা জায়গায় আটকে গেলেন। আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি, প্রথম মহিলা ডাক্তারকে? এত সোজা কোশ্চেন আমি জিজ্ঞেস করতাম না তো। একদম ঠিক বলেছে, আনন্দীবাই। আনন্দীবাই হচ্ছে প্রথম মহিলা ডাক্তার। কিন্তু আনন্দবাইয়ের কপাল এমনই খারাপ ছিল, আনন্দীবাই যখন ডাক্তারি পাস করলেন, মানপত্র হাতে পেলেন, চেম্বার খুলে বসতে পারবেন, ঠিক সেই সময়টা যক্ষা রোগে আক্রান্ত হলেন এবং উনি মারা গেলেন। মারা যাওয়ার আগে একই জায়গায় তোমার জুনিয়র ফেলোশিপে কাজ করছিলেন কে? আমাদের কাদম্বিনী গাঙ্গুলি। তখন ওনাকে বলেছেন আপনার যেন কোনোভাবে কিছুতে না আটকায়, আপনি যেন লোকে কল দিলে আপনি চলে যান তার চিকিৎসা করতে, এবং কাদম্বিনী গাঙ্গুলি সেটা করতে পেরেছিল। যখন আনন্দীবাই মৃত্যুশয্যায় মানে টিবি রোগে আক্রান্ত, ঠিক আছে, আর কাদম্বিনী গাঙ্গুলি তৈরি হচ্ছে, ঠিক ওই সময় আরেকজন ভারত বিখ্যাত মহিলা ওই দুজনের সঙ্গে সাক্ষাৎ করেছিল। তার সাবজেক্ট ছিল কিন্তু সংস্কৃত, কিন্তু সে চেয়েছিল ডাক্তারি পড়তে ওখানে গিয়ে। তার সারা জীবনের স্কলারশিপের টাকা নিয়ে সে এসেছিল, সব দিক থেকে সে একদম লাঞ্ছিত এবং বঞ্চিত। কি বললাম? লাঞ্ছিত এবং বঞ্চিত। সে একটা মহারাষ্ট্রের সংস্কৃত পড়া মহিলা, তাই না? সেই ভদ্রমহিলা এখানে এসেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে, এবং সেখানে তিনি কি বলবো এক বাঙালি ভদ্রলোকের সঙ্গে ওনার সম্পর্ক তৈরি হয়, এবং উনি কায়স্থ ছিলেন জাতিতে, এবং বিবাহ করবে বলে যখন বাবাকে চিঠি লেখেন, বাবা এতটাই মর্মাহত হন, বাবা বলল তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তোমার জীবদ্দশায় আমরা তোমার কি করছি ওই শ্রাদ্ধ পালন করছি, ফটোতে মালা দিচ্ছি, কারণ তুমি আমাদের কাছে মৃত। এবং এরকমই একটা করুণ দশার মধ্যে কি হলো আমরা যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে ওই ভদ্রমহিলা হাজব্যান্ড বিয়ে করার পরে হাজব্যান্ড 1.5 বছরের মাথায় মারা গেল, একটা সন্তান হলো, এবং 3 বছরের মাথায় সন্তানের যখন বোধহয় 1 বছর বয়স, সেই অবস্থায় কোলে শিশুকে নিয়ে উনি সোজা চলে গেলেন কোথায়? ইংল্যান্ডে গিয়ে বললেন যে আমি সংস্কৃতে মাস্টার ডিগ্রি করেছি, আমি কলকাতার একটা জায়গায় থাকতাম বাড়ি ভাড়া করে দীর্ঘদিন, আমার মধ্যে সেই সম্ভাবনা আছে, আমাকে সুযোগ দেওয়া হোক, আমি ডাক্তারি পড়ব। তখন ওরা বললো আপনি এক কাজ করুন, দুজনের সঙ্গে কথা বলুন, একটা কাদম্বিনী গাঙ্গুলি আর একটা আনন্দীবাই, দুজনের সঙ্গে কথা বললো। তখন কাদম্বিনী গাঙ্গুলি বুঝতে পারলেন যে ভদ্রমহিলার মধ্যে যা আছে সেটা আমার মধ্যে নেই, এবং ওনাকে ডাক্তারি পড়িয়ে সময় নষ্ট করানোর কোনো লাভ নেই। ঠিক সময় নষ্ট আমি বলতে চাইছি না, যে ওনার দ্বারা আরো ভালো কাজ হবে। উনি আলাপ করে দিলেন ওনার হাজব্যান্ডের সঙ্গে, দ্বারকানাথ গাঙ্গুলির সঙ্গে। দ্বারকানাথ গাঙ্গুলি বললেন তাহলে আপনি তাহলে কি করতে চান? তখন বললো আমি মহিলাদের স্বনির্ভর করতে চাই, এবং এই মহিলাদের স্বনির্ভর করবার জন্য পর্যাপ্ত অর্থ এবং আরো কিছু পরিশ্রমী মহিলা আমার দরকার। তখন দ্বারকানাথ গাঙ্গুলি যেহেতু কংগ্রেসের খুব বড় লিডার ছিল, একটা চিঠি করে দেন এই ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা এই চিঠি নিয়ে চলে যান আমাদের কোথায়? মুম্বাইতে এবং কলকাতায়, 2 জায়গায় যান, কথা বলেন। কথা বলার পরেই উনি একটা দল তৈরি করেন, তাই তো? কি সেই দলের নাম আর কে সেই ব্যক্তি, তাই না? কেন ভারতীয় ডাক টিকিটে প্রথম মহিলা সমাজ সংস্কারক হিসেবে তার ছবিটাই এসেছিল? কাদম্বিনী গাঙ্গুলি বা দ্বারকানাথ এই ইয়ের ছবি নয়, কি নাম জানো ভদ্রমহিলার? বললাম আনন্দীবাইয়ের ছবি নয়, কে জানো এই ভদ্রমহিলা? পণ্ডিতা রমাবাই। পণ্ডিতা রমাবাই যেহেতু সংস্কৃত ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, পণ্ডিত হয়েছিলেন, তাই নামের আগে পণ্ডিতা জুড়ে গেছিলেন, তাই তো? উনি এইরকম বিধবাদের জন্য, ঠিক আছে, সমাজ পরিত্যক্ত মহিলাদের জন্য উনি অনেক কিছু করেছিলেন। বেশ, আমাদের এই সোশ্যাল রিফর্ম অ্যাসোসিয়েশনে এরকম জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে,
এগুলো ঠিক ঠিক যেভাবে আমি তোমাদের গল্পের মতো বোঝাচ্ছি ওইটাকে ধরে ধরে তোমরা এগোবে, সুন্দর করে মনে রাখবে।